আপনাদের 40 না? আচ্ছা, আচ্ছা দেখেন তো, আমি যখন এটা লিখলাম সে কতটুকু জায়গা নিচ্ছে? এখন বুঝতে পারতেছেন না যে কতটুকু জায়গা নিচ্ছে, এই তো। আচ্ছা, আমি একটা স্টাইল দিই এখানে, ধরেন স্টাইল কালার কতটুকু নিচে দেখা পাচ্ছেন? আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি, কতটুকু নিচে? সম্পূর্ণটাই নিচে। অর্থাৎ ডিফল্ট ভাবে তার উইডথ হলো 100%। আপনি যতটুকুই লিখেন সে 100% জায়গায় নিবে। কিন্তু আমি যদি একটা ইনলাইন এলিমেন্ট লিখি, যেমন আমি বোল্ড লিখলাম, ঠিক আছে, আমি কিছু লিখলাম, লেখার পরে দিলাম আচ্ছা, এটার উইডথ কতটুকু? অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কালার কতটুকু আসছে? যতটুকু লিখছি ততটুকুই না? অর্থাৎ এদের বিহেভিয়ার দুইটার প্রথম বৈশিষ্ট্যটা কি? যে ব্লক লেভেল এলিমেন্ট সম্পূর্ণ উইডথ দখল করবে, ইনলাইন এলিমেন্ট যতটুকু কন্টেন্ট যতটুকু ততটুকুই। আচ্ছা, এরপরে ব্লক লেভেল এলিমেন্ট তার পাশে কাউকে কখনো বসতে দিবে না, তার পাশে কাউকে বসতে দিবে না। হ্যাঁ, ওভারফ্লো এটার ব্যবহার পরে আসবে। আচ্ছা দেখেন, আমি এর উইথ করে দিছি অর্ধেক, এর উইথ করে দিছি অর্ধেক, তারপরেও কি এর পাশে কাউকে বসতে দিচ্ছে? হ্যাঁ, এখানে কিন্তু তার পাশে জায়গা আছে, তার পাশে জায়গা আছে, কারণ তার উইথ এতটুকু পর্যন্তই, কারণ আমি স্টাইল করে এর উইথটাকে কমায় দিছি, তারপরও সে তার পাশে কাউকে বসতে দিবে না। আর ইনলাইন এলিমেন্ট কি করবে? তার পাশে যে কাউকে বসতে দেবে, যে কাউকে বলতে ইনলাইন এলিমেন্ট, আরো যদি ইনলাইন এলিমেন্ট বা টেক্সট যাই লেখেন না কেন সে তার পাশে আসতে দিবে। কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট সাধারণ বিহেভিয়ার হলো তার পাশে কাউকে আসতে দিবে না, যদি থাকে তাকে নিচে পাঠিয়ে দিবে। অর্থাৎ সে যেখানে শেষ হয় এখানে সেখানে একটা নতুন লাইন, নিউ লাইন ক্রিয়েট করে। অর্থাৎ ব্লক লেভেল এলিমেন্ট যেখানেই থাকে তার শেষে একটা নিউ লাইন ক্রিয়েট করে, আর ইনলাইন এলিমেন্ট কি করে? তার পাশে কোনো নিউ লাইন ক্রিয়েট করে না। আপনি যদি পাশে যদি জায়গা থাকে সে অন্য টেক্সট বা যে কোনো কিছুকেই আসতে দেয়। যেমন আমি কোনো কিছুই করলাম না, এখানে যদি আরো টেক্সট থাকে, দেখেন এখানে যদি আরো টেক্সট থাকে সে কিন্তু এখানে আসতে দিবে। কিন্তু আমি যদি ব্লক লেভেল এলিমেন্টের পরে কিছু লিখি তাহলে কি করবে? দেখেন এখানে আসার কথা ছিল, এখানে কিন্তু আসেনি, আসছে কোথায়? নিচে। এরপরে ব্লক লেভেল এলিমেন্টে সাধারণত ব্লক লেভেল এলিমেন্ট শুধু h1 না, h1 ছাড়াও h1 এর নির্দিষ্ট একটা কাজ আছে, বলে দিছি এটা একটা হেডিং, এবং h1 দিয়ে মূলত আমার ডকুমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডিংটাকে প্রকাশ করি।
কিন্তু ব্লক লেভেল এলিমেন্ট এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট। আচ্ছা H1 ব্লক লেভেল এলিমেন্ট এর ভিতরে আরো ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট এবং ডাটা থাকতে পারে। কি থাকতে পারে? একটা ব্লক লেভেল এলিমেন্টের ভিতর আরো এক বা একাধিক ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট এবং ডাটা থাকতে পারে। ইনলাইন এলিমেন্টের ভিতরে আরো এক বা একাধিক ইনলাইন এলিমেন্ট এবং ডাটা থাকতে পারে। বুঝা গেছে কি বলছি? ইনলাইন এলিমেন্টের ভিতরে কখনোই ব্লক লেভেল এলিমেন্ট থাকবে না। একটা ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে আরো এক বা একাধিক ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট থাকতে পারে। ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে একটা ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে আরো এক বা একাধিক ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট এবং ডাটা থাকতে পারে। কিন্তু ইনলাইন এলিমেন্টের ভিতরে শুধুমাত্র ইনলাইন এলিমেন্ট এবং ডাটা থাকতে পারে, এছাড়া অন্য কিছু থাকবে না। ব্লক লেভেল এলিমেন্ট ইনলাইন এলিমেন্টের ভিতরে অন্তত থাকবে না। বুঝি নাই কথা, মানে উল্টাই পাল্টাই। প্রথম তো বললেন কাউকে বসতে দেবে না। হ্যাঁ প্রথম বললেন যে ব্লক লেভেলে কাউকে বসতে দেবে না। হ্যাঁ ভিতরে ভিতরে আমি কি বলছি? ভিতরে বুঝেন না? তার পাশে লিখলাম আমরা। আমি বলছি পাশে কাউকে বসতে দেয় না, কিন্তু ব্লক এটা ব্লক লেভেল এলিমেন্ট। এটা ধরেন একটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট এর ভিতরে, এর পাশে না। আমি কি বলছি? এর ভিতরে আরো ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট এবং ডাটা থাকতে পারে। বুঝা গেছে? এটা বলছি যে এর ভিতরে, পাশে না। একটা ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে আরো এক বা একাধিক ব্লক লেভেল এলিমেন্ট এবং ইনলাইন এলিমেন্ট এবং ডাটা থাকতে পারে। কিন্তু একটা ইনলাইন এলিমেন্টের ভিতরে এক বা একাধিক ইনলাইন এলিমেন্ট এবং ডাটা থাকতে পারে, কিন্তু কখনোই ব্লক লেভেল এলিমেন্ট থাকবে না। যেমন আপনি চাইলে হেডিং এর ভিতরে হেডিং এর একটা টেক্সট চাইলে ইটালিক করতেই পারেন। বুঝা গেছে? আপনি চাইলে হেডিং এর একটা টেক্সট ইনলাইন করতে পারেন। এটাই হলো ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে একটা ইনলাইন এলিমেন্ট আছে। ঠিক আছে? আবার আমি বলছিলাম যে ডিভের ভিতরে একটা সেকশন, ঠিক আছে? ধরেন একটা সেকশনে বা একটা বক্স হিসেবে ধরতে পারেন। এই বক্সের ভিতরে আরো এরকম বক্স, আরো ডিভ থাকতে পারে। একটা ডিভের ভিতর আরো ডিভ থাকতে পারে, সেই ডিভের ভিতর আরো ডিভ থাকতে পারে। সবাই উইথ যদি 100% হয় সমস্যা নাই। সে ব্রাউজারের 100% নিছে, তার ভিতরে যে ডিভটা সে নিছে, তার প্যারেন্ট যে ডিভটা আছে তার 100%, তার ভিতরে যে ডিভটা আছে সে কি করবে? তার প্যারেন্টের ডিভের 100% উইথ, অর্থাৎ তার প্যারেন্টের যতটুকু উইথ তার 100% মানে তার সবটুকুই। বুঝা গেছে? অর্থাৎ একটা ব্লক লেভেল এলিমেন্টের ভিতরে আরো এক বা একাধিক ব্লক লেভেল এলিমেন্টও থাকতে পারে, ইনলাইন এলিমেন্টও থাকতে পারে এবং ডাটা বলতে টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও যা আছে সবকিছুই থাকতে পারে। কিন্তু একটা ইনলাইন এলিমেন্টের ভিতরে কি থাকতে পারে? আরো এক বা একাধিক ইনলাইন এলিমেন্ট থাকতে পারে। যেমন আপনি ধরেন যে ইটালিক দিবেন, এর ভিতরে একটা বোল্ড নিছেন, সমস্যা নাই। স্পান, যেমন এখানে আছে ডিভ, একটা জায়গাকে একটা সম্পূর্ণ বক্স আকারে যদি আপনি সিলেক্ট করতে চান ব্লক লেভেল এলিমেন্টের, তার একটা সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় এবং আমরা যেটা ব্যবহার করব সেটা হলো ডিভ। এবং যারা এর আগে HTML করছেন তারা জানেন যে আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা ডিভ। আবার যদি আপনি ইনলাইন হিসেবে কাউকে সিলেক্ট করতে চান, যে আমি কোনো স্টাইল দিতে যাচ্ছি না, বক্স আকারেই ধরবো, কিন্তু এটা একটা ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্য বহন করবে, সেরকম একটা এলিমেন্টের নাম কি? স্প্যান। ঠিক আছে? তো স্প্যানের ভিতরে কি থাকতে পারে? স্প্যানের ভিতরে কখনো ডিভ দেখছেন? কিন্তু স্প্যানের ভিতরে আই যাইতে পারে। স্প্যানের একটা টেক্সট, কয়েকটা টেক্সট আছে, এর মধ্যে আবার একটা টেক্সটকে আপনি ইটালিক বানাবেন, সমস্যা নেই। আপনি সবগুলো টেক্সট বোল্ড আছে, ধরেন এখানে 3টা টেক্সট আপনি বোল্ড করছেন, সবগুলোই বি ট্যাগের ভিতরে আছে, বি ট্যাগের ভিতরে, এর মধ্যেটা আবার ইটালিক করবেন, এটা আই ট্যাগের মধ্যে রাখছেন, সমস্যা নেই। বুঝা গেছে? এখান থেকে 3টাই আছে বোল্ড, বোল্ডের মধ্যে এটাকে আবার মাঝখানেরটাকে বানাইছেন ইটালিক,
তাহলে বোল্ডটাও ইনলাইন, ইটালিকটাও ইনলাইন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু এই সমস্তটা বোল্ড, এর মধ্যে একটাকে এইচ ওয়ান বানাইছেন, স্ট্রাকচার ঠিক থাকবে? থাকবে না, সমস্ত ভাঙে টাঙে শেষ হয়ে যাবে, এবং এটা কোনো স্ট্যান্ডার্ডের মধ্যেও পড়ে না। যদিও কোনো একটা স্টাইল দেখাবে, আপনাকে একটা আউটপুট দেখাবে, আপনাদেরকে বলছি এর আগে যখন কাজ করছি, আমরা যদি এখানে কোনো কিছু HTML হেড বডি কিছুই না লিখি, তাও কিন্তু অটোমেটিক ভাবে সে একটা ফলাফল দেখাবে। আমি যদি H1টা শেষ নাও করি, সে একটা আউটপুট দেখাবে। কি আউটপুট দেখাবে? ধরেন আমি H1টা শেষ করলাম না, কি দেখাবে বলেন তো? বাকি সবগুলাই সবগুলোই হেডিং ট্যাগ, অর্থাৎ ওই হেডিং ট্যাগটা এখানে যা শেষ করবে, হ্যাঁ, ফলাফল আপনি যা চাইছিলেন সেটা আসবে না। হয়তো কোনো না কোনো একটা আউটপুট আসবে, কিন্তু যেটা আপনি চাইছিলেন সেটা আসবে না। বুঝা গেছে? তাহলে ব্লক লেভেল এলিমেন্ট কি কি হইতে পারে? এইচ প্যারাগ্রাফ হেডিং ট্যাগগুলা প্যারাগ্রাফ, তারপর ওএল, ওএল যেখানে দেন সেখানে নতুন লাইন শুরু হয় না, লিস্ট হয়। আর ইউএল, ওএল, ডিএল যাই বলে, হ্যাঁ, তারপর ডিপ, সেকশন, এই ধরনের যেগুলো আছে এগুলো নিয়ে পরে আলোচনা করব। সেকশন, ডিপ এগুলো কথায় ব্যবহার করবেন। এরপরে ফুটার হেডার, ফুটার, এগুলো সবগুলোর কাজ একই। আপনি যাই বলেন, ডিপ বলেন, হেডার বলেন, ফুটার বলেন, সেকশন বলেন, অ্যাসাইড বলেন, সবার বিহেভিয়ার বৈশিষ্ট্য একই, পার্থক্য মিনিং। এটা নিয়ে আমরা পরে একটা সেমেন্টিক এলিমেন্ট নিয়ে একটা আপনাদের টপিক দিয়েছে, এখানে আলোচনা করব, সমস্যা নেই, ঠিক আছে? তো আর ইনলাইন এলিমেন্টের মধ্যে কি কি থাকতে পারে? ইটালিক বোল্ড এবিবিআর অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ যারা নতুন লাইন ক্রিয়েট করে না, যাদের উইথ কন্টেন্ট পর্যন্ত, বুঝা গেছে? এখন আপনাদের কাজ হবে আজকে বাসায় গিয়ে কোনটা কোনটা ব্লক লেভেল এলিমেন্ট, কোনটা কোনটা ইনলাইন এলিমেন্ট, এগুলো একটু সুন্দর করে সাজায় এবং একটা হোমওয়ার্ক করে আনবেন, বাংলা লিখবেন, ঠিক আছে? বাংলা লিখবেন এরকম যে ব্লক লেভেল এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো, ইনলাইন এলিমেন্টের বৈশিষ্ট্যগুলো এবং উদাহরণ। এটা আমারও দরকার আছে এবং আপনাদেরও দরকার। আমার দরকার হলো আমি একটা বইয়ের মতো সাজাবো। আপনাদের সবচেয়ে বেস্ট যেটা হয়েছে সেটা আমি কন্টেন্ট আকারে একটা বইয়ের মতো সাজাবো। আর আপনাদের কাজ হলো এটা যখন আপনারা লিখবেন, খুঁজে খুঁজে লিখবেন, তখন আপনাদের সবগুলো ক্লিয়ার হবে। হ্যাঁ, হার্ড কপি হোক, সফট কপি হোক, দিলেই হবে, সমস্যা নেই। আপনাদের ব্লক লেভেল এলিমেন্ট এবং তার বৈশিষ্ট্য, ইনলাইন এলিমেন্ট এবং তার বৈশিষ্ট্য, উদাহরণ সহ কি কি ব্লক লেভেল এলিমেন্ট আছে, কি কি ইনলাইন এলিমেন্ট আছে, কিন্তু শুধুমাত্র HTML5 যেগুলো সাপোর্ট করে সেগুলোই লেখেন, বাকিগুলো আমার দরকার নাই। আমার HTML4 এ যেগুলো ছিল, HTML5 যেগুলো বাদ দিয়েছে সেগুলো আমাদের প্রয়োজন নাই, বুঝা গেছে? আর ব্লক লেভেল এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, এটা আপনাদের সমস্তটাই কাজে লাগবে, বুঝা গেছে? যত রকম ওয়েব ডিজাইনে যান, যেই ওয়েব ডিজাইনে যান, এটা আপনার ধারণা লাগবেই যে কোনটা ইনলাইন এলিমেন্ট, কোনটা ব্লক লেভেল এলিমেন্ট। এছাড়া আরেক ধরনের এলিমেন্ট আপনি তখন ক্রিয়েট করতে পারবেন। কি ধরনের? আরেকটা বলতে ভুলে গেছি, আপনাদের ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্টের মধ্যে আরেকটা পার্থক্য আছে। কোনটা? ব্লক লেভেল এলিমেন্ট আপনি আপনার মার্জিন প্যাডিং ঠিকঠাক ভাবে পায়, বুঝা গেছে? এটা সিএসএস এ যখন যাবেন দেখবেন যে মার্জিন এবং প্যাডিং এর একটা ব্যাপার আছে, একটা ফাঁকা করার জন্য উপরের সাথে নিচের সাথে বা পাশের সাথে এরকম মার্জিন দেওয়া যায়, এটা আমরা পরে দেখব। কিন্তু ইনলাইন এলিমেন্ট কখনোই টপ এবং বটমের মার্জিন এবং প্যাডিংটা ঠিকঠাক ভাবে পাবে না, অর্থাৎ ডিসপ্লে করাইতে পারবে না, বুঝছেন ব্যাপারটা? বুঝেন নাই? না করলে কিভাবে বুঝবেন, একটু দেখেন। আচ্ছা দেখেন, বোল্ড আছে না? আমি স্টাইলের মধ্যে দেখেন প্যাডিং টপ 40 পিক্সেল। প্যাডিং এর কাজ কি এটা পরে জানেন, জাস্ট আমি বলে দিচ্ছি এটাতে কি দেখানোর কথা।
উপরের দিকে উপর থেকে এই লেখাটা 40 পিক্সেল নিচে নেমে যাওয়ার কথা, নিচে কিছুটা নেমে যাওয়ার কথা, কিন্তু দেখি তো নামে কিনা। নামছে নামছে জাস্ট কালারটা প্যাডিং কিন্তু পাইছে, কিন্তু নামে নাই। ঠিক আছে, আচ্ছা কালারটা আপাতত লাগবে না, আমার কালারটা বাদ দিয়ে দিই। প্যাডিং পাইছে যে এটা কালারের কারণে আমি বুঝতে পারতেছি, কিন্তু নিচে নামে নাই। যেটা উচিত ছিল নিচে নামা, নিচে কিন্তু নামে নাই। আচ্ছা আমি এখানে H1 একটা ট্যাগ নেই, আমি সেম কাজটাই করব। আরেকটা H1 বা H2 নিলাম, এনে লিখলাম হেডিং 2, সেভ দিলাম। হেডিং 2 ঠিক আছে না? এখন আমি যখন এটাকে প্যাডিং দিচ্ছি, দেখেন এই সেম জিনিসটাই আমি কপি করে নিয়ে যাই এখানে। প্যাডিং এর কাজ আমরা পরে জানবো, ঠিক আছে? জাস্ট কাজ যে করতেছে কি সেটা আমরা দেখে রাখি। যে দেখেন যখনই দিছি সে কি করছে, 40 পিক্সেল নিচে নেমে গেছে, কিন্তু বোল্ড কি 40 পিক্সেল নিচে নামছিল? নামে নাই। অর্থাৎ ইনলাইন এলিমেন্ট ঠিকঠাক ভাবে আপনাকে প্যাডিং বা মার্জিন টপ এবং বটমটা ঠিকঠাক ভাবে দেখাইতে পারবে না। লেফট রাইটটা দেখাবে, লেফট রাইটটা ঠিকঠাক ভাবে দেখাইতে হবে, কিন্তু টপ বটমটা ঠিকঠাক ভাবে দেখাইতে পারবে না। যে কারণে আপনারা যখন কাজ করতে যাবেন, আচ্ছা অ্যাঙ্কর ট্যাগ এটা কি ধরনের? ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে? এই ধরনের এলিমেন্টগুলোকে অনেক সময় আপনাকে আপনার প্রয়োজন সাপেক্ষে এরকম বানাইতে হয় যে এটার আচরণটা ইনলাইনের মতো কিছু থাকবে, আবার ব্লক লেভেলের মতো কিছুটা থাকবে। তখন সেখানে আমরা সিএসএস দিয়ে যেটা করি, ডিসপ্লে করে দেই। এই যেহেতু ডিসপ্লে করাইতে পারতেছে না, সেক্ষেত্রে আমরা এর প্রপার্টিটা চেঞ্জ করে দেই ডিসপ্লে ইনলাইন ব্লক। তখন করে দেই কি, ইনলাইন ব্লক। স্বাভাবিকভাবে আমরা দুই ধরনের এলিমেন্ট পাইলাম, কি কি? ব্লক লেভেল আর ইনলাইন, এছাড়া তৃতীয় নাই। কিন্তু যদি আমার প্রয়োজন হয় যে আমার কিছুটা বিহেভিয়ার দরকার ইনলাইনের, কিছুটা ব্লক লেভেলের, তখন আমরা করে দিই কি, ডিসপ্লে ইনলাইন ব্লক। তখন কি করে, সে ইনলাইনের মতো একটা বিহেভিয়ার করে। কিরকম? যে সে কন্টেন্টের উইথ নেয় এবং পাশে যে কাউকে আসতে দেয়। সাথে সাথে কি করে, যখন ডিসপ্লে ব্লক দিবেন, ব্লকের প্রপার্টি কিছু পায়। ব্লকের প্রপার্টি হলো যে সে মার্জিন প্যাডিং তখন ঠিকঠাক ভাবে পায়। যে আপনি যদি মার্জিন দেন, মার্জিনও ঠিকভাবে পাবে, প্যাডিং যদি দেন, প্যাডিংটাও ঠিকঠাক ভাবে পাবে। কিন্তু যদি আপনি ইনলাইনে রাখেন তখন দেখবেন এটা পাবে না, ঠিক আছে? এই কারণে একটা আছে ইনলাইন ব্লক। তাহলে সাধারণভাবে নরমাল ফ্লোতে আপনারা পাবেন ব্লক লেভেল এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট, এবং এছাড়া আরেকটা করতে পারবেন আপনারা ইনলাইন ব্লক। এটা সিএসএস এ গিয়ে করতে পারবেন। এরপরে নরমাল ফ্লোতে আর কি কি থাকার কথা, নরমাল ফ্লোতে যেটা থাকার কথা দেখি। যখন এই কাজটা মূলত সিএসএস ছাড়া পুরোপুরি ভাবে বোঝানো সম্ভব না, এবং সিএসএস একটু ভালো লেভেলে যাওয়ার পরেই বুঝবেন। বুঝা গেছে? সেটা হলো যে একটা ডিপকে বলতে পারি আমি একটা কন্টেইনার, যে বা ধারক, হ্যাঁ, বা একটা বক্স হিসেবে ধারণ চিন্তা করতেই পারেন যে এর ভিতরে আমি আরো কন্টেন্ট রাখবো। আরো কন্টেন্ট বলতে আরো ডিবও থাকতে পারে, আরো কন্টেন্টও থাকতে পারে। এবং এর নরমাল বিহেভিয়ার কি, ব্লক লেভেল এলিমেন্ট 100% জায়গা নেয়, কিন্তু সাধারণ অবস্থায় কোনো এলিমেন্ট না থাকলে এর হাইট থাকে 0, এর হাইট থাকে 0। কিন্তু যখন কোনো কন্টেন্ট থাকে তার হাইট হয়ে যায় কন্টেন্টের হাইটের সমান। হ্যাঁ, কন্টেন্ট যত বাড়ে তার হাইটও তত বাড়তে থাকে। বুঝা গেছে? এটা তার নরমাল বিহেভিয়ার, এটা তার নরমাল বিহেভিয়ার। যেমন তার ভিতরে যদি আপনি আরেকটা ডিপ রাখেন, ধরেন দুইটা ডিপ রাখলেন, একটা ডিপ এত বড়,
একটা ডিভ এত বড় এবং এর ভিতরে আবার কন্টেন্ট আছে, সরাসরি লেখা আছে, ধরেন লেখা আছে। তাহলে এটা ডিভ 2 ধরলাম, এটা ডিভ 2, ডিভ 3, এটা ডিভ 1। তাহলে ডিভ 1 এর হাইট কতটুকু? D1 আর D2 আর D3 ডিভ height 2 আর ডিভ 3 এর হাইটের সমান না, দুইটার মিলে যতটুকু হাইট নিছে এটা সম্পূর্ণটা হাইট ততটুকুই হওয়ার কথা। কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা এটা সিএসএস এর মাধ্যমে যখন কি করি, যে ধরেন এই দুইটাকে যদি আপনি ফ্লোট দিয়ে দেন, কখনো একটা ফ্লোট নামে প্রপার্টি আছে, ফ্লোট দিলে পাশাপাশি সবগুলো আসা শুরু করে, অর্থাৎ ডিভ কি করে পাশে আসতে দেয় না, তার নরমাল বিহেভিয়ারকে চেঞ্জ করে আমি পাশাপাশি আনা শুরু করলাম, ফ্লোট দিলাম, তখন কি করলো, এই হাইটটা এদের সম্পূর্ণ হাইটটা না নিয়ে সে আর হাইটটা এটাকে, যেহেতু এরা দুইজন যেহেতু অন্য একটা ফ্লোতে চলে গেছে, সে কি করে সরাসরি ওই জিরোতে চলে যায়, তার কোনো হাইট আর, অর্থাৎ এই দুইজনের হাইটটাকে সে আর কাউন্টই করে না, তার চাইল্ডের যে হাইটটা থাকে তাকে কাউন্ট করে না। তখন কি হয়ে গেল, এটা আউট অফ ফ্লোতে চলে গেল, অর্থাৎ তার নরমাল ফ্লোতে থাকার কথা যে সে তার চাইল্ডগুলোর হাইটকে কাউন্ট করবে, কিন্তু কাউন্ট করলো না। আরেকটা হয় কখন, ধরেন এখানকার কোনো চাইল্ডকে যদি আপনি পজিশন অ্যাবসলিউট করে দেন, পজিশন অ্যাবসলিউট করা যায়, পজিশন অ্যাবসলিউট করলেই সে আর নরমাল ফ্লোতে থাকলো না, সে কি করে যাবে, সে কোনো একটা ডিভের সাপেক্ষে তার পজিশনটাকে কাউন্ট করা শুরু করবে, ফলে কি হবে, তার প্যারেন্টটা সম্পূর্ণ হাইটটা পাবে না, অর্থাৎ তার চাইল্ডের যে হাইটটা পাওয়ার কথা ছিল সেটা পাবে না। নরমালি কি হওয়ার কথা, যে তার চাইল্ডের যতটুকু হাইট সে অনুযায়ী তারও হাইটটা নির্ধারণ হবে, কিন্তু সেটা তখন আর থাকে না, সে কি হয়ে গেল, তার চাইল্ডের হাইটটা কাউন্ট করলো না। ধরেন যে এখান থেকে একটাকে আমি পজিশন কি করলাম, অ্যাবসলিউট করলাম, এই নিচেরটাকে ডিভ 3টাকে, সে কি করবে, শুধুমাত্র ডিভ 2 এর হাইটটাকেই কাউন্ট করবে, তার হাইট হয়ে যাবে এতটুকু, এটাকে আর সে কাউন্ট করতেছে না, বুঝা গেছে? এটাই হয়ে যাচ্ছে তখন কি, আউট অফ ফ্লো, অর্থাৎ তার নরমাল বিহেভিয়ারে থাকতেছে না, সে অন্য একটা বিহেভিয়ার করতেছে, যে তার একটা চাইল্ড অন্য একটা ফ্লোতে চলে গেছে, ফলে সে সেই চাইল্ডের হাইটটাকে, যে হাইটটা কাউন্ট করার কথা সেটা সে করতেছে না, সে কি করলো, আউট অফ ফ্লোতে চলে গেল, অর্থাৎ সে নরমাল বিহেভিয়ারটা নিচ্ছে না, বুঝা গেছে? পজিশন না করানো পর্যন্ত এই জিনিসটা ক্লিয়ার হবে না মূলত, এটা আমি বলেই দিছি যে এটা সিএসএস এ গিয়ে বুঝতে পারবেন। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, যে তার যেটা নরমাল বিহেভিয়ার করার কথা ছিল সেটা করতেছে না, তখন এটাকে আমরা বলতেছি আউট অফ ফ্লো। আর যদি সে যে রুলটা বলা আছে যে ডিভ এরকম করে দেখানো উচিত, H1 এভাবে দেখানো উচিত, বোল্ড এভাবে দেখানো উচিত, এভাবে যদি দেখায়, তখন আমরা এটাকে বলতেছি নরমাল ফ্লো, অর্থাৎ রেন্ডার করার যে রুলটা সেটাকে বলতেছি নরমাল ফ্লো, ঠিক আছে? এরপরে তাহলে এই পর্যন্তই আজকে মূলত নরমাল ফ্লো পর্যন্ত ছিল, আমরা আউট অফ ফ্লো নিয়ে পরে আলোচনা করব এবং এটাকে কিভাবে ফিক্স করা যায়। আউট অফ ফ্লোতে গেলেও আমরা আমাদের চাহিদা মতো ফ্লোটও করতে পারবো এবং তার প্যারেন্টের বিহেভিয়ারটাকেও ঠিক রাখতে পারবো, এটারও ব্যবস্থা আছে। আমরা একটাকে পজিশন অ্যাবসলিউট করছি বা ফ্লোট করছি বলে তার প্যারেন্টের বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকে আমরা ঠিক করতে পারবো না, এরকম না, আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এখন যেটা আমাদের এরপরের টপিক সেটা হলো টেবিল। টেবিল আমাদের কি কারণে প্রয়োজন? ডেটা ম্যানেজমেন্ট, খাতা কলম রাখার জন্য দরকার নাই। আচ্ছা, টেবিলে মূলত আমার টেবুলার ডাটা শো করার জন্য, যে যেই তথ্যগুলো আমি টেবিল বা ছক আকারে যেই তথ্যগুলো দেখানো দরকার, সেক্ষেত্রে আমরা টেবিল ব্যবহার করি। যদিও এখন টেবিলের ব্যবহার একেবারেই কম, যে একটা সময় ছিল সমস্ত ওয়েব পেজটা টেবিল দিয়ে তৈরি করা হতো, সম্পূর্ণ ওয়েব পেজটাই টেবিল দিয়ে করা হতো, অর্থাৎ সমস্ত গঠনটাই করা যায়। আপনি একটা টেবিল দিয়ে পুরো ওয়েব পেজটা দাঁড় করাবেন, এখানে মেনু, সাইডবার, মেইন থাকবে, এর ভিতরে ডাটা থাকবে, সবকিছুই, এবং সমস্ত স্ট্রাকচারটা আপনি বুঝতে পারবেন না এটা টেবিল দিয়ে তৈরি করা হয়েছে।
এবং এটা দেখতে অনেক সুন্দর হবে, কিন্তু এটার আবার সমস্যাও আছে। আপনি বিভিন্ন রেসপন্সিভ বিহেভিয়ার এটাকে দিয়ে করাইতে পারবেন না, অনেকগুলো সমস্যা আছে। যে কারণে এখন বলা যায় টেবিলের ব্যবহার খুবই কম। যে কারণে আজকে আমরা যতটুকু টেবিলের ব্যবহার করব এটা খুব ভালোভাবে করবেন, কারণ আগামী ক্লাসগুলোতে টেবিলের আর ব্যবহার নাও হইতে পারে, আপনাদের টেবিল নিয়ে আর ক্লাস নাও হইতে পারে। কিন্তু কখনো যদি আপনার এমন প্রয়োজন পড়েই যায় যে এখানে টেবিল ব্যবহার করতেই হবে, বা ক্লায়েন্ট আপনাকে বলেই দিছে, বা যে আপনাকে দিয়ে ওয়েব পেজটা করাচ্ছে সে যদি বলেই দেয় যে আমাকে টেবিল দিয়েই এটা করতে হবে, তখন যেন করতে পারেন, এইটুকুই। বোঝা গেছে? আবার অনেক সময় ইমেল টেমপ্লেট তৈরি করার সময়ও এরকম টেবিলের ব্যবহার হয়। এছাড়া টেবিলের ব্যবহার খুব কমই হয়। আমরা ওয়েব পেজ ডিজাইন করার সময় এরকম টেবিলের ব্যবহার খুব একটা করি না। আপনার যদি টেবুলার ডাটাও দেখাইতে বলে সেক্ষেত্রেও আমি অন্য কিছু দিয়ে এটা দেখাইতে পারবো, ডিএমএস স্পান এগুলো দিয়েই তথ্যগুলো আমি রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে? কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয়ে যায় একান্ত যে আমার টেবিলই প্রয়োজন, তখন টেবিলটা নিতে পারেন এবং এটাকে যেন অপারেট করতে পারেন, যে আপনি আপনার মতো করে মডিফাই করে নিতে পারেন। তাহলে একটা টেবিল দেখতে কিরকম হয়? খুব চারটা পায়া থাকে, অনেকগুলো তথ্য থাকে। আচ্ছা, তো আপাতত টেবিল এটা দিয়ে কাজ চালাই, তাই না? পরে পায়াটা লাগাবো। তো একটা টেবিল দেখতে মূলত এরকম ছকের মতোই। আমি যেটা বললাম যে টেবিলের ডাটা বা ছক আকারে কোনো ডাটা প্রকাশ ডিসপ্লে করানোর জন্য আমি টেবিল ব্যবহার করবো। তো টেবিল এরকম হইতে পারে, ধরেন টেবিলে এখানে আছে সিরিয়াল নেম বা আপনার আইডি, এসইআইডি দিলাম, এরকম কোর্স দিলাম, তারপর ব্যাচ টেস্ট এই টাইপের, এবং এখানে ধরেন ইনফরমেশন আছে। ঠিক আছে? এরকম ইনফরমেশন আছে। তাহলে টেবিল একটা তৈরি করলে টেবিলের মূলত অংশ কয়টা বা কি কি আছে এখানে? রো, কলাম, মূলত এই সবগুলোকেই যদি আমি এক হিসাবে ধরি তাহলে কি আছে? রো আছে, কলাম আছে আর সেল আছে। এই তো রো এবং কলামের সমন্বয়ে সেল হচ্ছে, যে যতগুলো রো যতগুলো কলাম সেই অনুসারে সেল তৈরি হচ্ছে। তাহলে আমাদের প্রথম কাজ কি একটা টেবিল তৈরি করার জন্য? টেবিল ট্যাগ নিতে হবে। এরপরে টেবিল, এই সম্পূর্ণটাই টেবিল নিব, এই জন্য টেবিল ট্যাগ দিয়ে শুরু করব। এরপরে কি নিতে হবে? এরপরে কি আমরা কলাম নিব? আগে আমরা রো নিব, তারপরে কলাম নিব। কলামও না, ঠিক সেল নিব। আপনার এখানে কলাম হিসেবে কাজ করার সুবিধা খুব কমই হবে, অর্থাৎ এখানে রোটাকে কলামে ভাগ করা হয়, টেবিলটাকে কলামে ভাগ করা হয় না। কি হয়? রোটাকে কলামে ভাগ করা হয়। তাহলে আমরা যদি টেবিল তৈরি করতে চাই তাহলে কি করব? প্রথম এটা বাদ দিই, টেবিল, এরপরে টিআর, তাই না? আচ্ছা, টিআর এর ভিতরে কি যাবে? টিডি, অর্থাৎ টেবিলের মধ্যে মূলত আপনি ডাটা, আপনি কি দেখাইতে যাচ্ছেন? আমি বলছিলাম টেবুলার ডাটা, অর্থাৎ ডাটা প্রকাশ করবেন, এবং ডাটা থাকবে মূলত টিডি এর ভিতরে। সবসময় মনে রাখবেন টেবিলের ভিতর কখনোই সরাসরি টিডি আসবে না। টেবিলের ভিতর টিআর যাবে, অর্থাৎ রো সরাসরি সে পাবে, রো এর ভিতর টিডি থাকবে, অর্থাৎ টেবিলের চাইল্ড হবে রো, রো এর চাইল্ড হবে টিডি। ঠিক আছে? এভাবে এটা কাজ করবে। তো ধরেন কি কি থাকলো? সর্বপ্রথম সিরিয়াল, তারপর নেম, এটাই করি। আপনারা একটু পরে লিখেন।
আগে বুঝে নেন, সময় আছে, সমস্যা নেই। 5টার আগে আপনারাও যাবেন না, আমিও যাব না। 5টাও না, 5:30টার আগে, অনেক সময়। এরপরে ধরেন কোর্স গুলো, আচ্ছা দেখি কি হলো ফলাফল। টেবিল আসছে না? দেখতে কি টেবিলের মতো লাগতেছে? আগে না, আচ্ছা আরেকটা নেই। আচ্ছা ধরেন আমি বললাম এখানে 0 1 তারপর আচ্ছা এখন কি হলো ফলাফল? আচ্ছা এগুলো ডাটাগুলো মোটামুটি সাজানো ভাবেই দেখাচ্ছে, সাজানো গোছানো ভাবেই দেখাচ্ছে, কিন্তু তারপরও এটাকে টেবিল মনে হচ্ছে না যতক্ষণ না এটার বর্ডার দিচ্ছি। তা আপাতত আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে কিছু কাজ করব, স্টাইল যদিও করব, কিন্তু যখন সিএসএস করব এগুলো চেষ্টা করব এই কাজগুলো না করার জন্য। আপাতত করি, সমস্যা নেই। টেবিল বর্ডার তাহলে টেবিলের একটা বর্ডার পাইছে, তাই তো? এখন এটাকে টেবিল মনে হচ্ছে। আচ্ছা এখন যদি আমার এখানে আরো ইনফরমেশন থাকে, তাহলে আমাকে মূলত টেবিলের মতো করেই দেখাবে, এই তো? এখন এটাকে মোটামুটি একটা টেবিল মনে হচ্ছে, তাই না? আচ্ছা এখন এইটুকু কাজ। তাহলে আমি যদি কোনো একটা সেল বা কোনো একটা ডাটাকে আমি চাই যে 2 কলাম বা 2 সেলের সমান দেখাক, তাহলে আমি কি করতে পারি? কল স্পান, অর্থাৎ এটা কতগুলো কলামের সমান নেবে। এখন কতগুলো নেবে? আমি চাচ্ছি 2, তাই না? দিলাম 2। এখন যখন আমি 2 দিছি, ফলে কি হয়েছে? আব্দুর রহিম 2টার জায়গা নিচ্ছে, ফলে কি হয়েছে? ওয়েব ডিজাইন সরে গেছে না? তাহলে আমি যে রোতে কল স্পান করব, সেখানে যতগুলো কলাম স্পান করব ঠিক ততগুলো বাদও দিতে হবে, ততগুলো ডাটা বাদ দিতে হবে, না হলে ঠিকঠাক স্ট্রাকচার দেখাবে না টেবিলে, নিশ্চিত। হ্যাঁ, যে আমি যতগুলো স্পান করব, ধরেন দুই পরিমাণে স্পান করলাম, কল স্পান 2, তার মানে কি সে তার সেলের জায়গাটাও নিচ্ছে, তার কলামের জায়গাটাও নিচ্ছে, আরো একটা এক্সট্রা বেশি নিচ্ছে। তাহলে আমাকে একটা ডাটা এই রোতে বাদ দিতে হবে, অন্য রোতে বাদ দিয়ে তো লাভ নাই। এই রো থেকেই একটা ডাটা অর্থাৎ একটা টিডি বাদ দিতে হবে, তাহলেই টেবিলের স্ট্রাকচারটা ঠিক থাকবে। এখন না হলে কি হয়েছে? সে 2টার পরিমাণ জায়গা নিছে, ফলে এসইআইডিটা আরো পাশে সরে গেছে, ওয়েব ডিজাইনটা তারও পাশে সরে গেছে। তাহলে ধরেন আমি কি করতে পারি? এখানে ধরেন আমি এসইআইডিটাই বাদ দিলাম, ফলে কি হয়েছে? এখন উপরে বাদ দিচ্ছে, তাই না? তাহলে আমি কি বলছিলাম? যে যেখানে কল স্পান করব ঠিক সেই রোতেই বাদ দিতে হবে, অন্য কোনো রোতে বাদ দিয়ে আমার কোনো লাভ নাই, স্ট্রাকচার আরো ভাঙে যাবে। তাহলে যদিও এখানে এসইআইডি নাই, টেবিলের স্ট্রাকচার তো ঠিক আছে, তাই না?
তাহলে আমি যদি এরকম হয় যে আমি এই 1 নম্বরের উপরে একটা সেল রাখবো, যেখানে আমি কি করব, যে এখানে রাখলাম যে SAP ইনফরমেশন লিখতে যাচ্ছি, জাস্ট এখানে একটা SAP ইনফরমেশন লিখতে যাচ্ছি। তাহলে কি করতে পারি, বা সম্পূর্ণটার উপরে এখানে আমি বলতে যাচ্ছি যে 36 ব্যাচ, আমি ব্যাচ ইনফরমেশন লিখতে যাচ্ছি, যে এগুলো সবগুলো হলো 36 ব্যাচের ইনফরমেশন। তাহলে আমি এখানে দিলাম TR TD, হ্যাঁ, ওয়েব ডিজাইন ব্যাচ, আচ্ছা বললাম 40, তাই না? আচ্ছা, তো এটা যখন দিছি ফলাফল কি হয়েছে, একটা সেল পরিমাণ জায়গা নিচ্ছে এবং সিরিয়ালটা ভেঙে গেছে। এখন আমি এটাকে কল স্পান কত করতে হবে, 3 করে দেখি, কল স্পান 3 4 হবে। তাই না? তাহলে একটা বাদ গেছে না? যখন কল স্পানের হিসাবটা করবেন তখন তার সেলটাকে ধরে, তার সেলটা সহ, সে তো তার জায়গাটা নিচে আরো কতগুলো নিচ্ছে, 3টা, তাহলে তারটা এবং 3টা ফলাফল কি হলো, 4টা। তাহলে এখানে হবে 4। হয়েছে? এখানে কি আছে, যে একটা ইনস্টিটিউট আছে, ইনস্টিটিউটের জন্য 4 জনের জন্য 4 বার বিআইটিএম লেখা আছে। আমি চাচ্ছি 4 জনের জন্য একটা বিআইটিএম লেখা দেখাইলেই যথেষ্ট, এবং ওই প্রথম সেলটাকে সবগুলোর জন্য আমি সবগুলোর জন্যই এত বড় করেই দেখাবে যে সবগুলোর জন্যই এটা যথেষ্ট, এরকম ভাবেই দেখাবে। তো আমাকে কি করতে হবে, রো স্পান করতে হবে। রো স্পান করার জন্য কোথায় রো স্পান করব, কোথায়, টিডির ভিতরে। আচ্ছা, কল স্পান করার সময় আমি টিডিতে কল স্পান করছি, ফলে কি হয়েছে, তার পাশের অর্থাৎ ওই রোতে একটা টিডি কম দিছি। ফলাফল কি হয়েছে, আমি ওই রোতে একটা টিডি বাদ দিছি বা কমায় দিছি। আমি যখন রো স্পান করব, কোনো একটা টিডি কে রো স্পান করব, তখন কোনটাকে বাদ দিব, হ্যাঁ? এটা একটা প্রশ্ন না, যে আমি যখন কল স্পান করছি তখন কি করছি, ওই রো থেকে একটা টিডি বাদ দিছিলাম না, কি মনে আছে না ভুলে গেছেন? এই করছিলাম একটা, অর্থাৎ একটা বাদ দিছি না। এখন যখন রো স্পান করব তখন কোনখান থেকে বাদ দিতে হবে না হবে না, হ্যাঁ? এখন কোথায় থেকে বাদ দিবেন, সবগুলো রো থেকে একটা করে টিডি বাদ দিতে হবে। অর্থাৎ এই যে বিআইটিএম লেখাটা সবগুলো থেকে একটাতে আমি রো স্পান দিব, ফলাফল কি, সবগুলো রো থেকে এই টিডিটা বাদ দিয়ে দিব। বুঝা গেছে? দেখি, রো স্পান, হ্যাঁ, রো স্পান কত, কটা, 4টা, 4 দিলাম। ফলাফল কি হয়েছে দেখি, এখন কি হয়েছে, সে 4টার পরিমাণ জায়গা নিচ্ছে এবং কি করছে, এখন স্ট্রাকচারটা ভেঙে গেছে না। সে দেখেন একটা বিআইটিএম কিন্তু 4টা রো এর পরিমাণ জায়গা নিচ্ছে, কিন্তু ফলাফল কি হয়েছে, তার নিচের গুলোকে ডান পাশে সরাই দিচ্ছে না, ডান দিকে ঠেলে দিচ্ছে। তার নিচে যা আছে এই 4 রো পরিমাণ, তার পথে যা আছে সবগুলোকেই সে ডান দিকে সরাই দিচ্ছে। এখন আমাকে বাদ দিতে হবে কোথায়, ওই রো থেকে, ওই রো থেকে বাদ দিবেন, কলামের সময় ওই রো থেকেই বাদ দিবেন। যখন কল স্প্যান করছেন তখন কিন্তু তার নিজের রো থেকেই
টিডি বাদ গেছে। রো স্প্যানের সময় প্রতিটা রো থেকে অন্য রো গুলো থেকে, তার রোতে না, অন্য রো গুলো থেকে একটা করে টিডি বাদ দিবেন। বুঝা গেছে? কল স্প্যানের সময় তার নিজের রো থেকে একটা টিডি বাদ যাবে, রো স্প্যানের সময় অন্যান্য তারটা বাদ দিয়ে অন্যান্য যতগুলো রো আছে সেগুলোতে একটা করে টিডি বাদ দিতে থাকবেন। তাহলে এখান থেকে এটা দিলাম, এটা বাদ দিলাম এবং এটা বাদ দিলাম। এখন দেখি, এখন ঠিক আছে না? ঠিক আছে, পরে আমাদের সম্পূর্ণ টেবিলটার একটা টাইটেল থাকতে পারে না? আমাদের সম্পূর্ণ টেবিলটার একটা টাইটেল থাকতে পারে। যেমন এখন একটা টাইটেল দিচ্ছেন, কি নাম? ওয়েব ডিজাইন ভার্সন 40। এটা একটা টিডির মধ্যে দিছি। এটা টিডির মধ্যে না দিয়ে আমি এটাকে মূলত এরকম ভাবেও দিতে পারি যে এটাকে কোনো রো কলাম কোনো কিছুর মধ্যে রাখলাম না, এটা শুধু টেবিলের একটা হেডিং, এটাই বুঝাবে। এটার জন্য এটাকে দিতে পারি যে ক্যাপশন। এটা কি? টেবিলের একটা ক্যাপশন। ঠিক আছে, এটা কি হয়ে গেল? টেবিলের একটা ক্যাপশন হয়ে গেল। অর্থাৎ এই সম্পূর্ণ টেবিলের একটা শিরোনাম বলতে পারি। বুঝা গেছে? আগে দেখেন, পরে লিখেন, আমি সময় দিচ্ছি। টেবিলের ভিতরে, টেবিল ট্যাগের ভিতরেই, কারণ এটা এই টেবিলের সাথেই সম্পর্কযুক্ত। ঠিক আছে, অর্থাৎ সম্পূর্ণ টেবিলের একটা শিরোনাম দিলাম, এটার নাম কি দিলাম? ক্যাপশন। এখন যেটা হতে পারে যে আমি টেবিলের প্রথম রো এর সেলগুলোকে একটা স্টাইল দিতে পারি যে সবগুলো একটু মোটা হবে, অন্যান্য লেখাগুলোর চেয়ে একটু মোটা হবে, একটু সেন্টারে থাকলে ভালো হয়। ঠিক আছে, এর জন্য যেটা করতে পারি, এই যে টিডি আছে যত জায়গায়, এগুলো আমরা টিডি না ব্যবহার করে, হ্যাঁ, টিডির মতোই কাজ করবে কিন্তু একটা নির্দিষ্ট স্টাইলও দিবে, সেটা হলো টিএইচ, অর্থাৎ টেবিলের হেডার, টেবিল হেডার। ঠিক আছে, তাহলে কি হলো? এগুলো একটা নির্দিষ্ট স্টাইল পাইলো, অর্থাৎ এটা একটা টেবিলের হেডার হিসেবে শো করতেছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা টেবিলের হেডার হয়ে গেল, একটা ক্যাপশনও হয়ে গেল। এখন আমাদের যদি এরকম কখনো প্রয়োজন হয় যে আমি এখন দেখি একটা জিনিস, যে আমাদের এই অংশটা কোথায় দেখাচ্ছে? ইনস্টিটিউট নেম, এসসিআইডি, এগুলো কোথায় দেখাচ্ছে? টপে দেখাচ্ছে। আচ্ছা, এটা যদি আমি মাঝখানে লিখি তখন কোথায় দেখাবে? মাঝখানে চলে আসছে না? হ্যাঁ, আবার যদি এটা কখনো নিচে চলে আসে, এটা যদি কখনো নিচে চলে আসে তখন কি হবে? এটা নিচে চলে আসবে, এই তো। অর্থাৎ আমি আমার এই কোথায় লিখতেছি এটাও আমার মনে রাখতে হচ্ছে যে এটা হেডারে যাবে, এটা ফুটারে যাবে, এটা নিচে যাবে, এটা উপরে যাবে, এরকম ভাবে খেয়াল রাখতে হচ্ছে। কিন্তু আমাদের যদি এরকম একটা সিস্টেম হয় যে, আর HTML এর সিস্টেমই এরকম যে যেটা আগে পাবে তার কাজটা আগে করবে, তারপরে তাকে বসাবে, হ্যাঁ, তারপরে যাকে পাবে তারপরে বসাবে, এরকম ভাবেই সে এগুলোকে পার্স করতে থাকে। তো ফলে কি হচ্ছে যে যেহেতু এই টিআরটাকে সবার শেষে পাইছে, এটাকে নিচেই বসাইছে। কিন্তু আমাদের যদি এমন একটা সিস্টেম হয় যে আমি উপরের এবং নিচের রোয়ের কাজগুলো আমি করে ফেলবো একটা জায়গায়, এগুলো যে যার জায়গায় অটোমেটিক ভাবে চলে যাবে। পরবর্তীতে এই টিডি গুলো অর্থাৎ টেবিলের ডাটাগুলো ধরেন একটা লুপ চালায় দিছে, এই লুপ অনুসারে সে বসতেই আছে।
যদি আমরা লুপ চালাবো না, যে পিএইচপির মাধ্যমে এই টেবিলের মধ্যে মনে করেন তথ্যগুলো দিবে, সে যদি একটা লুপের মাধ্যমে দেয় বা আপনিই দিচ্ছেন বারবার কপি করে, আপনাকে প্রতিবারই মেনটেন করতে হচ্ছে যে নিচে সবার নিচের একটা ফুটার আছে, ধরেন সবার নিচে একটা ফুটার আছে এরকম, যে আমি আগের অবস্থায় নিয়ে গেলাম, এটা কি হচ্ছে, বাংলাদেশ জিততেছে না জিততেছে? ঠিক আছে, এখানে ধরেন একটা টেক্সট থাকলো, ধরেন কপিরাইট এই ধরনের কিছু টেক্সট থাকলো, এবং এখানে আমি বলে দিলাম কল স্পান কত 5, তাহলে এই টেক্সটটা নিচে চলে গেল। এখন আপনি যখন ডাটাগুলো দিচ্ছেন, ডাটাগুলো দেওয়ার সময় প্রতিবার খেয়াল রাখতে হচ্ছে যে নিচে কি থাকতেছে, সেই অনুসারেই আপনাকে প্রতিবার খেয়াল রাখতে হচ্ছে যে নিচে আরেকটা লেখা আছে, সেটাকে যেন ওভাররাইট না করে বারবার এটা খেয়াল রাখতে হচ্ছে। কিন্তু আপনি যদি এমন একটা সিস্টেম থাকে যে টিএইচ এবং অর্থাৎ হেডার এবং ফুটারগুলো এক জায়গায় লিখে দিলেন, তারপর যতগুলো ডাটা সেগুলো আরেকটা সেকশনে লিখেন, তাহলে এইভাবে ডেকোরেশন করে লেখার জন্য আমাদেরকে কিছু ট্যাগ দিছে তারা, একটা হলো টি হেড, একটা হলো টি ফুট, আর একটা হলো টি বডি। টেবিলের মধ্যে এভাবে এই ট্যাগগুলো ব্যবহার করলে যে টি হেডের মধ্যে যা যাবে সেগুলো অটোমেটিক ভাবেই সে জানে এটা টেবিলের টপে অবস্থান করবে। আমি যদি টি ফুট ব্যবহার করি তাহলে সে জানে যে এটাকে সবার নিচে পাঠিয়ে দিতে হবে। টি বডির মধ্যে যদি আমি কিছু লিখি, সে জানে এগুলোকে অটোমেটিক ভাবেই মাঝখানে বসাইতে হবে। বুঝা গেছে? দেখেন, এটা সবার শেষে লিখছি, এই জন্য নিচে দেখাইছে। এটাকে যদি আমি উপরে লিখতাম, ঠিক এর পরেই লিখি, কি হয়েছে? ফলাফল কি এখানে দেখাইছে না? এখন যদি আমি একটা কাজ করতে পারি, এটাকে লিখলাম টি হেড, টি হেড লিখলাম, ফলাফল কি? এটা উপরেই আছে। এর পরের অংশটাকে, অর্থাৎ এই অংশটাকে আমি ফুটারের মধ্যে দিতে যাচ্ছি, তাহলে আমি যখন টি ফুট বললাম, অর্থাৎ সে টেবিলের ফুটারে এটাকে পাঠিয়ে দিবে, অর্থাৎ কি টেবিলের নিচে। এখন যত হ্যাঁ, যেখানেই সে অবস্থান করুক না কেন, সে চলে যাবে টেবিলের নিচে। বুঝা গেছে? তাহলে আমার এই ডাটাগুলো, অর্থাৎ টেবিলের হেডার এবং ফুটারের ডাটা নিয়ে আমার টেনশন থাকলো না। সে সবসময় উপরে যাবে, সে সবসময় নিচে যাবে। তার আগে ডাটা বা পরে ডাটা যাই আসুক না কেন, তার অবস্থানগুলো ঠিক থাকবে। তাহলে বাকি যতগুলো আছে সেগুলোকে আমরা কি বলতে পারি? টি বডি। ঠিক আছে, আমরা টেবিল তৈরি করার সময় মূলত এইভাবে সাজায় লিখব যে টি হেড, টি ফুট, এবং এরপরে নিচে আপনার যতগুলোই ডাটা আসুক, ধরেন আপনি একটা লুপ চালাই দিচ্ছেন, এখন আপনার টেনশন নাই যে নিচে কোন ডাটাটা আসতেছে, সর্বশেষ কোন ডাটাটা আসতেছে, এটা নিয়ে কোনো টেনশন নাই। যদি এমন হয় যে এই কাজটা করার পরে একজন পিএইচপি ডেভেলপারকে দিলেন, অর্থাৎ ডাটাগুলো স্ট্যাটিক ভাবে আসবে না, সে ডাইনামিক ভাবেই নিলে, তখন কি হবে? প্রতিবার একটা লুপ ঘোরায় দিবে এবং এই তথ্যগুলো আসতেই থাকবে। এখন যদি আমি এরকম করতাম যে আগে যেটা ছিল, ফলাফল কি হতো? যে তার নিচে ফুটারের যেটা ফুটার ছিল তার নিচে আরো ডাটা চলে আসতো না? যদি আরো ডাটা আসতেই আছে এবং এখানে বসাইতেই আছে, ফলে কি হবে? ফুটারের কোনো ঠিক নাই, যে আমি ফুটারটা যেখানে নিচে দিছি তার নিচে আরো তথ্য আসতেই থাকতো। কিন্তু আমি যখন বলে দিছি যে টি হেডে এইটুকু থাকবে, টি ফুটে এইটুকু থাকবে, এরপরে আমি টি বডির মধ্যে, এখন যদি এটা আমি আরো তথ্য আসতে থাকে, আমার টেনশন নাই, যতই তথ্য আসুক সে সবসময় মাঝখানে বসবে, অর্থাৎ টেবিলের বডি অংশে বসবে। বুঝা গেছে? কারো বুঝতে সমস্যা?
না একটু এটা এখানে চালা রাখা যাবে ঠিক আছে কোঅর্ডিনেশন কিন্তু সাইডে রাখা যাবে ওই একটু হয় একটু সিএসএস করে নিই স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার আমি গেলাম দেখি ফলাফল কি হয় দেখেন কি হয়েছে 4 নাম্বার কলামটা কালো কালার হয়েছে বুঝা গেছে আমি কিন্তু এমনি কোনো রো কে কলামকে সিলেক্ট করতে পারতাম না রো কে কিন্তু খুব সহজেই সিলেক্ট করতে পারি তাই না কারণ আমার রো দিয়ে রোর মাধ্যমেই ভাগ করা আছে কলাম করে আছে এখানে নির্দিষ্ট একটা কলামকে সহজে সিলেক্ট করতে পারবেন টেবিলে পারবেন না কারণ এগুলো টিডি সব টিডি প্রতিটা টিডি ইন্ডিভিজুয়াল তাই না এখন ধরেন এই ইয়েলো কালারটা 4 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত ছড়ানো থাকবে 4 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত ছড়ানো থাকবে তাহলে আমি বললাম স্পান 2 অর্থাৎ সে এবং তার পাশেরটা পর্যন্ত ছড়ায় যাবে বুঝা গেছে এটা একটু করেন সবাই প্র্যাকটিস যে কল গ্রুপ দিয়ে কি করা যায় বিভিন্ন রকম কালার দেয়